স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 140-এর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের পার্ট 2 এর ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগে পার্ট 1 এর ভিডিওতে আমি 3 পর্যন্ত প্রশ্ন সমাধান করে দিয়েছিলাম। আজকে আমরা বাকি প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। তো 4-এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 √5 এর আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো √5 এর মান আমরা নির্ণয় করব 3 দশমিক স্থান পর্যন্ত। এবার একটা কথা তোমাদেরকে বলি, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে আমাদের কিন্তু মানটা 4 দশমিক পর্যন্ত নিতে হবে, অর্থাৎ দশমিকের পর 4 ঘর পর্যন্ত আমাদের মান নিতে হবে। কারণ 4 নম্বর ঘরটা দেখেই তো আমরা 3 নম্বর ঘর পর্যন্ত আসন্ন মান করতে পারবো, তাই 4 অবধি নিতে হবে। আর যেহেতু বর্গমূলে আমাদের জোড়া জোড়া সংখ্যা একসাথে নামাতে হয়, তাই 4 দুগুণে 8টা শূন্য আমরা এখানে নেব। একটা সেট, দুটো সেট, তিনটে সেট, চারটে সেট। ডান দিক থেকে জোড়া সংখ্যার মাথায় দাগ দিয়ে নাও। নেওয়ার পর এবার আমরা বর্গমূলটা শুরু করব। তো প্রথমে 5 আছে, আমরা জানি এই নামতাটা আমাদের বর্গমূলে করতে হয়। তো 1 1 কে 1, 2 দুগুণে 4, 3 3 9 নিলে কিন্তু 5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 2 দুগুণে এখানে 4 নেব। তো 1 নামলো। যখনই আমরা পরের জোড়া সংখ্যাটা নামাতে যাচ্ছি দেখছি এখানে বাধা হয়ে বসে আছে দশমিক, তো একে প্রথমে তুলে এখানে পাঠিয়ে দাও। দিয়ে এবার পরের জোড়া সংখ্যাটা অর্থাৎ 100 করো। এটা এবার কি করতে হয়, এখানে যে সংখ্যাটা থাকে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হয়। তো এখানে আছে 2, 2 দুগুণে 4 করে এখানে বসানো হলো। এবার আমরা জানি 4-এর পাশে এমন সংখ্যা নেব তাকে সেই সংখ্যাটা দিয়েই গুণ করব, করে আমরা এর থেকে ছোট সংখ্যা বা এর সমান সংখ্যা এখানে নিয়ে আসবো। তো আমরা এখানে 4 নিয়েছি, তো 2 বসাও। 2 বসালে 2 দিয়ে গুণ করতে পারবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 84, 100-র থেকে ছোট। তো পরের সংখ্যাটা নাও। যখন 3 নেবে তখন 3 দিয়ে গুণ করতে হবে। 3 3 9, 3 4 12, 129 বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 2 নেব। এখানেও 2 বসাবো আর এখানে বসিয়ে দেবো কত, 84। এরপর বিয়োগ করো। 4-এর পর 10, 6 দিতে হাতে 1 রইল, 8-এর একে 9, 1 10, 1 দিতে 10, হাতে রইল 1, মিলে গেল। এবার পরের জোড় সংখ্যাটা আমরা নামাচ্ছি, অর্থাৎ পরের দুটো শূন্য। এরপর আমাদের কি কাজ আছে, এখানে যে সংখ্যাটা আছে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাবো। তো এখানে আছে 22, 2 দিয়ে গুণ করলে পেয়ে যাব 44। এবার 44-এর পাশে সংখ্যা নিতে হবে। যদি আমরা 44-এর পাশে 2 নিই তাহলে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, ছোট হচ্ছে। এবার আমরা 3 নেব। 3 3 9, 3 4 12, 2 হাতে রইল 1, 3 4 12 আর 1 13, এটাও ছোট হচ্ছে। তাহলে এবার আমরা 4 নেব, 4 দিয়ে গুণ করব। 4 4 16, হাতে রইল 1, 4 4 16 আর 1 17, 7 হাতে রইল 1, 4 4 16 আর 1 17, বেশি হয়ে যাচ্ছে, তো আমরা 3 নেব। এখানেও 3 নেব আর এখানে হয়ে যাবে 1329। 9-এর পর 10, 1 দিতে 10, হাতে রইল 1, 3, 7 দিতে 10, হাতে রইল 1, 4, 5 6, 2 দিতে 6, মিলে গেল একে একে। এরপর পরের জোড়াটা নামাও, দুটো শূন্য। এরপরে কি কাজ করতে হবে, আবার পাশে যে সংখ্যাটা আছে তাকে আবার 2 দিয়ে গুণ করো, করে এখানে বসাও। তো এটা 2 দিয়ে গুণ করলে হবে 446। এবার 446-এর পাশে আমরা সংখ্যা বসাবো। তো 446-এর পাশে 5 বসাচ্ছি। তো 5 দিয়ে গুণ করব। 5 5 25-এর 5, হাতে রইল 2, 5 6 30 আর 2 32-এর 2, হাতে 3, 4 5 20 আর 3 23-এর 3, হাতে 2, 4 5 20 আর 2 22, 22,325। তো ছোট হচ্ছে। এরপর আমরা 4 4 6-এর পাশে 6 বসাবো। তো 6 দিয়ে গুণ করব। 6 6 36-এর 6, হাতে 3, 6 6 36 আর 3 39-এর 9, হাতে 3, 4 6 24, 25 26 27-এর 7, হাতে রইল 2, 4 6 24 আর 2 26, 6 দিয়ে করলে এটা আসছে। তো এখনও ছোট হচ্ছে, তো আমরা এবার 7 দিয়ে করি। 7 দিয়ে গুণ। 7 7 49-এর 9, হাতে 4, 6 7 42 আর 4 46-এর 6, হাতে রইল 4, 4 7 28, 29 30 31 32-এর 2, হাতে রইল 3, 4 7 28 31, বেশি হয়ে গেল, তো 6 দিয়েই করব। এখানেও 6 বসাবো আর এটা হয়ে যাবে 2 6 7 9 6, বিয়োগ করব। এবার পরের জোড়া সংখ্যাটা নামো। এরপর কি করতে হবে, এখানে যেটা আছে তাকে ডবল করতে হবে। এটা আসবে। তো এবার এর পাশে সংখ্যা নাও। 4 4 7 2, এর পাশে যদি আমরা 1ও নিই তাহলেও দেখো এর থেকে বেশি হয়ে যাচ্ছে না। তো এখানে আমাদের একটা শূন্য বসাতে হবে। তো এখানেও শূন্য বসাতে হবে, বসিয়ে এবার পরের সংখ্যাটা নামাতে হবে, কিন্তু তত পর্যন্ত আমাদের যাওয়ার প্রয়োজন নেই। আমাদের দশমিকের পর 4 ঘর
পর্যন্ত আমরা নিয়েছি কারণ আসন্নমান করব বলে, আর 4 নম্বর সংখ্যাটা দেখেই তো 3 নম্বর অবধি আমরা আসন্নমান করব। তো এখানে যেহেতু শূন্য আছে তাই আগের সংখ্যার সাথে কোনো রকম এক যোগ করার তো প্রয়োজন নেই, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান হয়ে যাবে 2.236। তাহলে √5-এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান 2.236। 2-এর দাগে রয়েছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটির গুণফল এত হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, তাহলে আমরা বলতে পারি বড় সংখ্যা সমান হচ্ছে 2 গুণিতক ছোট সংখ্যা, কারণ ছোট সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে তবেই আমরা বড় সংখ্যাটা পাবো। সংখ্যা দুটির গুণফল 13 পূর্ণ 17-র 128 দেওয়া আছে, তো সংখ্যা দুটির গুণফল মানে নিশ্চয়ই বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা হবে, তো তার মানটা 13 পূর্ণ 27-এর 128। এবার বড় সংখ্যার মানেই হলো 2 গুণিতক ছোট সংখ্যা, তো বড় সংখ্যাটা না লিখে তার জায়গায় আমরা 2 গুণিতক ছোট সংখ্যা লিখে দিলাম, গুণিতক এই ছোট সংখ্যাটা এখানে বসলো, সমান এখানে 128কে 13 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 1664, তার সাথে ওপরের সংখ্যাটা যোগ করলে আমরা পেয়ে যাব 1681, তাহলে ওপরে 1681 নিচে 128। এবার দেখো 2 গুণিতক ছোট সংখ্যা এখানে দুবার আছে, তাই আমরা ছোট সংখ্যা স্কয়ার লিখছি, সমান 1681/128। এবার 2টা বাঁদিকে গুণে আছে, যখন ডান দিকে যাবে ভাগে চলে আসবে, তো ছোট সংখ্যা স্কয়ার সমান 1681/128 ইন্টু 2, তার মানে ছোট সংখ্যা স্কয়ার সমান 1681/256। এরপর একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যখন কোনো সংখ্যার স্কয়ার তুলবে তখন উল্টো দিকে থাকা সংখ্যাটার রুট করতে হয়, মানে বর্গমূল করতে হয়। তো ছোট সংখ্যা সমান √1681/256। এবার 1681 আমরা বর্গমূল করেছি, এখানে প্রথমে ডান দিক থেকে জোড়া সংখ্যার মাথায় দাগ নেওয়া হয়েছে, 4 4 16, তারপর 81 নামলো, 4-এর ডবল 8 হয়, এখানে 8 করা হয়েছে, এবার 8-এর পাশে 1 বসালেই দেখো মিলে যাচ্ছে, তো এখানে 1 বসানো হয়েছে, এখানেও 1 বসানো হয়েছে, তো উত্তরটা উপরে আসবে 41। একইভাবে 256কে যখন করা হচ্ছে ডান দিক থেকে জোড়া সংখ্যার মাথায় দাগ দেওয়া হচ্ছে, এখানে 1 1কে 1 বিয়োগ হলো, 56 নামলো। এবার 1-এর ডবল 2 এখানে বসানো হচ্ছে, তো 2-এর পাশে যদি আমরা 6 বসাই, 6 দিয়ে গুণ করি, তাহলে 156 মিলে যাচ্ছে, তো এখানেও 6 এখানেও 6, 156। তাহলে আমরা পেয়ে গেলাম ছোট সংখ্যা সমান এর যে রুটটা ছিল, অর্থাৎ ছোট সংখ্যা সমান ওপরে 41 নিচে 16। তাহলে বড় সংখ্যাটা কি হবে, ডবল হবে, 2 গুণিতক 41-এর 16, তার মানে এখানে কাটাকাটি করলে 41-এর 8। তাহলে সংখ্যা দুটি একটা হচ্ছে 41-এর 16, একটা 41-এর 8। এবার এই 41-এর 16টাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে 16 দুগুণে 32, 9 ভাগশেষ এলো, 2 পূর্ণ 9-এর 16, আর 41কে যদি 8 দিয়ে ভাগ করে দিই, 5 8 40, 1 নামলো, 5 পূর্ণ 1-এর 8, অর্থাৎ সংখ্যা দুটি 2 পূর্ণ 9-এর 16 আর 5 পূর্ণ 1-এর 8। 3-এর অঙ্কটায় রয়েছে একটি ট্রেন 8 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে এবং 20 সেকেন্ডে একটি 180 মিটার দৈর্ঘ্যের ব্রিজ অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয়। 20 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করছে তার নিজের দৈর্ঘ্য প্লাস 180 মিটার ব্রিজ, কারণ ব্রিজটা যখন অতিক্রম করছে পুরো ট্রেনটাই তো অতিক্রম করছে, তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজটার দৈর্ঘ্য দুটোই অতিক্রম করছে। অন্যদিকে 8 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করছে একটা টেলিগ্রাফ পোস্ট, একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করছে, তাই আমরা বলতে পারি 8 সেকেন্ডে অতিক্রম করছে ট্রেনটি নিজের দৈর্ঘ্য। এবার যদি দুটোকে আমরা বিয়োগ করি, তাহলে 20 থেকে 8 বিয়োগ করলে 12 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করছে, এখানে দেখো নিজের দৈর্ঘ্য আর নিজের দৈর্ঘ্য ক্যান্সেল হয়ে গেল, 180 মিটার ব্রিজ, অর্থাৎ 12 সেকেন্ড সময় লাগছে ট্রেনটার ওই ব্রিজটা অতিক্রম করতে। তাহলে গণিতের ভাষায় সমস্যা, সময় সেকেন্ড, দূরত্ব মিটার, 12 সেকেন্ডে অতিক্রম করছে 180 মিটার, আর 8 সেকেন্ডে অতিক্রম করছে কত। যেহেতু 8 সেকেন্ডে ট্রেনটা একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে, তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তো এটা ক্যালকুলেশন করলে আমরা ট্রেনটার দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক, কারণ যত বেশি সময় তত বেশি দূরত্ব অতিক্রম করা যায়, সুতরাং সরল সমানুপাতটি হলো 12:8, তারপর সমানুপাতি চিহ্ন দিয়ে 180 জিজ্ঞাসা চিহ্ন। অতএব নির্ণেয় দূরত্ব আমরা যখন বের করব, 180টা যেমন আছে লিখলাম, ইন্টু দিয়ে, যেহেতু সরল সম্পর্ক তাই এটা উল্টে যাবে, 8/12। 12 দিয়ে 180কে কাটাকাটি করলে এটা আসবে 15, 8 15 120, অতএব ট্রেনটির দৈর্ঘ্য 120 মিটার। এবার আমরা ট্রেনটার গতিবেগ বের করব, তো আবার আমরা গণিতের ভাষায় সমস্যা লিখব, সময় সেকেন্ড, দূরত্ব মিটার, সেই একইভাবে 12 সেকেন্ডে অতিক্রম করছে 180 মিটার, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে কত। এখানেও তাই সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক, সরল সমানুপাতটি হলো 12:1, তারপর সমানুপাত চিহ্ন দিয়ে 180 জিজ্ঞাসা চিহ্ন। এখানে আমরা বের করছি নির্ণেয় দূরত্ব সমান 180 × 1/12, কাটাকাটি করলে 15 সমান 15 মিটার, অতএব ট্রেনটির গতিবেগ 15 মিটার পার সেকেন্ড। 4-এর অঙ্ক, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 36 মিটার ও 24 মিটার, মাঠের বাইরের চারিদিকে 1.5 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত, প্রতি বর্গ মিটারে 623 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচ হবে।
আয়তাকার মাঠের দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 24 মিটার, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 36 ইন্টু 24 বর্গমিটার সমান 864 বর্গমিটার। এবার বলা হচ্ছে কি রাস্তাটার বাইরে 1.5 মিটার বাগানটির বা মাঠটির বাইরে 1.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো এটা হচ্ছে বাগান ভেতরটা, যার দৈর্ঘ্যটা 36, প্রস্থটা 24, তার বাইরে 1.5 মিটার চওড়া একটা রাস্তা করা হয়েছে। মানে রাস্তা সহ যদি আয়তাকার মাঠের দৈর্ঘ্যটা দেখো তাহলে এদিকে 1.5 বেড়েছে, এদিকে 1.5 বেড়েছে, এখানেও তাই, এদিকে 1.5 বেড়েছে, এদিকে 1.5 বেড়েছে। তো যে দৈর্ঘ্যটা ছিল 36 সেটা আরও দেড় করে 3 সেন্টিমিটার বা 3 মিটার বেড়ে গেছে। তাহলে এখানে 36 প্লাস 2 গুণিতক 1.5 মানে হচ্ছে 3, তাহলে 36 প্লাস 3 সমান হচ্ছে 39 মিটার হয়ে গেছে। আবার একইভাবে রাস্তা সহ আয়তাকার মাঠের প্রস্থ এটা হয়ে যাবে 24 প্লাস 2 গুণিতক 1.5 মিটার, অর্থাৎ 24 যোগ 3 মিটার মানে 27 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? 39 মিটার ইন্টু 27 মিটার সমান 1053 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তা সমেত পুরো মাঠের ক্ষেত্রফল থেকে যদি আমরা মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল 189 বর্গমিটার। এবার 1 বর্গমিটার রাস্তা বাঁধাতে খরচ হচ্ছে 623 টাকা। তাহলে 189 বর্গমিটার রাস্তা বাঁধাতে খরচ হবে 623 ইন্টু 189, তো এটা গুণ করলে পেয়ে যাবে 1,17,747 টাকা। অতএব রাস্তাটি বাঁধাতে খরচ পড়বে 1,17,747 টাকা। 5 দাগের অঙ্কটায় রয়েছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করো, যার কোণ বিএসি 90 ডিগ্রি, কোণ বিসি সমান 10 সেমি আর কোণ এসিবি সমান 45 ডিগ্রি। প্রথমে আমাদের 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখা নিতে হবে। তো 0-তে একটা ফুটকি নাও আর 10-এ একটা ফুটকি নাও, নিয়ে একটা লাইন এখানে টেনে নাও। তো এটার নাম দেওয়া আছে এখানে বিসি, যেটার মাপ হচ্ছে 10 সেমি। এবার আমাদের যেটা করতে হবে, প্রথমে একটা লাইন নেবে, লাইনটা টানার পর স্টার্টিংয়ে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে একটা 90 ডিগ্রি আঁকবে। পেন্সিল কম্পাসের সাহায্যে যেভাবে 90 ডিগ্রি আঁকার কথা সেইভাবে তোমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবে। প্রথমে একটা বৃত্তচাপ নেবে, নেবার পর যেখানে ছেদ করলো সেখানে বসিয়ে একটা বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ, একই মাপ নিয়ে ওপরে বৃত্তচাপ, এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ। তো এখানে পেয়ে গেলে হচ্ছে 90 ডিগ্রি কোণ। তো 90 ডিগ্রি কোণটাকে জুড়তে হবে এখানে, কিন্তু এটা আমাদের প্রয়োজন নেই, আমাদের 45 ডিগ্রি দরকার, অর্থাৎ 90 ডিগ্রিটাকে সমান দুভাগে আমরা ভাগ করে নেব। তো এখানে অর্ধেকের বেশি নেওয়া হয়েছে, দেখো অর্ধেকের বেশি নিয়ে এখানে বসিয়ে এদিকে কাটবে, তারপর এখানে বসাবে এই যে পয়েন্টটা, এখানে বসিয়ে এদিকে একটা কাটবে, কাটার পর যে পয়েন্টটা পেলে সেটা জুড়বে। জোড়ার পরে তোমাদের যেটা কাজ থাকবে, বিসির মাপটা নেবে। এই যে বিসির মাপটা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এবার ওই মাপটা নিয়ে এখানে বসিয়ে এদিকে কেটে দেবে। কাটার পরে এটার নাম দেবে, এটা সি, ভুল বলছি, এটা বি আর এটা হবে সি, ঠিক আছে। এরপর এই বি বিন্দুটাতে বসিয়ে এই নিচে এই বাহুটাতে একটা লম্ব আঁকতে হবে। এইভাবে লম্ব আঁকতে পারো নিশ্চয়ই, সরলরেখার বাইরের একটা বহিস্থ বিন্দু থেকে সরলরেখা পর্যন্ত যদি লম্ব আঁকতে হয় তাহলে এইভাবে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে প্রথমে। আঁকার পরে এখানে একবার বসাবে আর এখানে একবার বসাবে। প্রথমে এখানে বসাবে, বসিয়ে পুরোটার থেকে একটু ছোট মাপ নেবে, নিয়ে নিচে লাইন টানবে, একইভাবে এখানে বসিয়ে নিচে লাইন টানবে। তো যেখানে ছেদ করলো, ছেদ করার সাথে এই ওপরের যে পয়েন্টটা, এই দুটো পয়েন্টকে জুড়তে হবে। এটাকে জুড়তে হবে এবং এখানে যে পয়েন্টে কাট করলো সেটাকে নাম দিতে হবে এ। তাহলে এ বি সি ত্রিভুজ তৈরি হয়ে গেল, যার কোণ বি এ সি, অর্থাৎ এই যে কোণটা এটা 90 ডিগ্রি, কোণ এ সি বি এই যে কোণটা এটা 45 ডিগ্রি, আর বিসিটা হচ্ছে 10 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি 90 ডিগ্রি, বিসি 10 সেন্টিমিটার আর কোণ এসিবি হচ্ছে 45 ডিগ্রি।
আজকের লাস্ট অঙ্ক রয়েছে 6-এর দাগে। সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রের অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রের পছন্দসই খেলার তালিকা দেওয়া হলে উক্ত তথ্য থেকে একটি দ্বিস্তম্ভ লেখ তৈরি করো। দ্বিস্তম্ভ লেখ আঁকতে গেলে সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে, একটা সরলরেখা টানতে হবে, এবং শুধু তাই নয়, এর যে প্রত্যেকটা পয়েন্ট রয়েছে 0, 1, 2, 3 প্রত্যেকটাতে একটা করে ফুটকি নেবে। নেওয়ার পরে এদিকে স্কেলটাকে তুলে যে কোনো একটা দাগের সাথে মেলাবে। যেমন ধরো আমি এখানে 13 দাগটার সাথে দেখো পুরোপুরি এই পয়েন্টটাকে মিলিয়েছি। মেলানোর পর এদিকে আবার একটা লাইন টানবে এবং একইভাবে প্রত্যেকটা পয়েন্টকে এখানেও চিহ্নিত করবে, যেমন 12, 11। তো এইভাবে সব কটা পয়েন্টকে চিহ্নিত করে নেবে। এরপর প্রথমে আমাদের দেওয়া আছে খেলা, তাহলে খেলাটা আমরা এই যে এক্স অক্ষ বরাবর এদিকে আমরা লিখব খেলা, আর এই দিক বরাবর আমরা লিখব ছাত্রছাত্রী সংখ্যা। এবার আমাদের এখানে এটা 0, প্রত্যেকটা ঘরকে আমাদের ধরতে হবে 2 করে, অর্থাৎ এটা 2 ধরব, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24 এইভাবে আমরা লিখে নেব। এরপর আমাদের যেটা কাজ আছে সেটা হচ্ছে মানগুলো আমাদের এখানে বসাতে হবে। তো সবার প্রথমে এই যে একটা ছোট ঘর আছে, এই ছোট ঘরটাকে তোমরা প্রথমে বাদ রাখবে। রেখে প্রথম যেটা রয়েছে সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা ক্রিকেটে রয়েছে 12, তো আমরা প্রথমে এখানে 12 ঘর পর্যন্ত পয়েন্টটা নিয়ে নেব। 12 এখানে রয়েছে দেখো এই জায়গাটায়, তো এই পর্যন্ত আমরা লাইনটাকে তুলব এইভাবে, আর এখানেও তাই মানে পাশাপাশি তুলে এখানে আমরা একটা মাথাটা জুড়ে দেব, দিয়ে এইভাবে আমরা একটা স্তম্ভ বানাবো। এটা গেল প্রথম সপ্তম শ্রেণীর ক্রিকেট। এরপর অষ্টম শ্রেণীর ছাত্র সংখ্যার ক্ষেত্রে ক্রিকেটে আছে 14, তো 14 মানে হচ্ছে এই পয়েন্টটা পর্যন্ত হবে, এই পয়েন্টটা পর্যন্ত হবে, কারণ দেখো এটাই 14 আছে, এর সোজাসুজি পয়েন্ট হচ্ছে এটা, তো এটাকে আমি এর সাথে জুড়ে দিই এবং এর যে পাশে পয়েন্টটা রয়েছে এর সাথেও এটাকে টেনে দেব। জুড়ে দেব। তাহলে এই পুরো যে সেটটা হলো, এটা সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যার ক্ষেত্রে ক্রিকেট, এটা অষ্টম শ্রেণীর ছাত্র সংখ্যার ক্ষেত্রে ক্রিকেট। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ক্রিকেট। এবার তুমি দেখে বুঝবে কি করে কোনটা সপ্তম কোনটা অষ্টম, তার জন্য তো আমাদের কোনো একটা ব্যবস্থা করা প্রয়োজন। তো সেই হিসেবে তোমরা সপ্তম শ্রেণীর যে ছাত্র সংখ্যাগুলো রয়েছে তার স্তম্ভের ক্ষেত্রে এরকমভাবে লাইন টেনে দেবে, যাতে করে এটা আলাদাভাবে চিহ্নিত করা যায় যে এটা সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা। তো তোমরা চাইলে অন্যরকমও চিহ্ন দিতে পারো। তাহলে আমরা এখানে বক্স করে লিখে দেব যে যেটাতে এরকম দাগ দেওয়া আছে সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা, আর যেটা শুধু সিম্পল বক্স রয়েছে সেটা অষ্টম শ্রেণীর ছাত্র সংখ্যা। হয়ে গেল। এবার আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এরপর দেওয়া আছে ফুটবলে সপ্তম শ্রেণীর ক্ষেত্রে 14, তো 14 মানে এই হাইটটা পর্যন্ত আসবে, একটা ঘর ফাঁকা দেবে, কিন্তু খুব খেয়াল রাখবে এখানে এই ঘরটা কিন্তু ফাঁকা দিতে হবে, একটা করে ঘর ফাঁকা দিতে হবে। তো এখানে আমরা 14 পর্যন্ত লাইনটা তুলে নিলাম। আর তার সাথেই আছে 16, মানে 16 মানে এই পয়েন্টটা পর্যন্ত আর একটুখানি উঠবে। তো এটা গেল ফুটবল। একইভাবে সপ্তম শ্রেণীটাকে আমরা চিহ্নিত করে দেব। এরপর আমরা চলে আসছি সাঁতারের ক্ষেত্রে। সপ্তম শ্রেণীতে আছে 8, 8 মানে হচ্ছে আমাদের গ্রাফটা এইখান পর্যন্ত আসবে, একটা ঘর একইভাবে ফাঁকা দিয়ে এই পর্যন্ত আমরা লাইনটা টেনে নেব। এর সাথে যেটা আছে সেটা হচ্ছে 10, 10 মানে আর এক ঘর উঠবে এই অবধি।
এটা হয়ে গেল সাঁতার। এরপর যেটা আছে আমাদের হকি, হকি আছে 11, কিন্তু 11-র পয়েন্ট তো এখানে নেই। তাহলে তোমরা কি করবে, এই যে 10 আর 12-র ঠিক মাঝখানের পয়েন্ট আছে না, সেটাকে তোমরা 11 ধরবে, কারণ 10 আর 12-র ঠিক মাঝখানে হয় 11, তো এই পয়েন্ট আসবে। তো এখানে আমরা এই ঘরটা থেকে 11 পর্যন্ত তুলব। আর তার সাথে আছে 12, 12 মানে আর একটুখানি উঠবে। এটা হয়ে গেল হকি, এবং লাস্ট রয়েছে খোখো। খোখোতে প্রথমেই আছে 10, 10 অবধি নিয়ে নাও। তার সাথে আছে 8, তাহলে এটা হয়ে গেল খোখো। আচ্ছা, এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম, এখানে ছাত্র ছাত্রীর সংখ্যা লিখে ফেলেছিলাম, তো এখানে ছাত্রী বলে কিছু নেই, তাই ছাত্র সংখ্যা হবে শুধু। তবে পুরোটাই চেষ্টা করবে পেন্সিলে করে করার। ইহাই হলো প্রদত্ত তথ্যের দ্বিস্তম্ভ চিত্র বা দ্বিস্তম্ভ লেখো। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।